আমাদের অনেক প্রস্তাবনা সেখানে গ্রহণ করা হয়েছে, আবার অনেকগুলো প্রস্তাবনা আমাদের কাছে অতটা যৌক্তিক কিংবা প্রাসঙ্গিক কিংবা বাস্তবসম্মত মনে হয়নি। সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং সেখান থেকে একটা কমন মিনিমাম ন্যাশনাল চার্টার তৈরি হবে। সেইগুলোর মধ্যে আলোচনাটা হবে যে কোনগুলো আসলে আমরা নির্বাচনের আগেই সম্পন্ন করতে পারি, কোনগুলো আমরা নির্বাচনের পরে করতে পারি। মৌলিক কাঠামোগত সংস্কার, জনপ্রতিনিধি লাগবে, এইটুকু কমন সেন্স সবারই আছে, আশা করি অথবা ভবিষ্যৎ তৈরি হবে অথবা তৈরি হতে হবে। মানে আমরা এর উপর আস্থা রাখি না, ওর উপর আস্থা রাখি না বললেই হবে না, কারণ জগৎ কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলে। সুতরাং জগতের নিয়ম বদলে দিয়ে কারোর উপর আস্থা রাখি না বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে, এটা টেকসই হবে না। কাজে আমাদের যদি টেকসই সংস্কার করতে হয় তাহলে আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। সুতরাং যারা এগুলো ভাবছে অর্বাচীনতা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ঠিক করা দরকার কোন কোন সংস্কার, এবং সেগুলি স্টেক হোল্ডারের গুরুত্বপূর্ণ আলোচনা, যে এই ABCD এগুলো আসলে নির্বাহী আদেশে কিংবা এখনই সংস্কার সম্পন্ন করা হবে, যেটা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে মৌলিক সংস্কার, কাঠামোগত সংস্কার, সেটা আসলে জনপ্রতিনিধিদের দ্বারা র্যাটিফাইড হতে হবে, তাদেরকে লাগবে, অথবা নিড পার্লামেন্ট, নির্বাচন লাগবে একটা সংস্কার সম্পন্ন করার জন্য। এই দুইয়ের বাইরে কোনো প্রক্রিয়া নেই। আচ্ছা, অমুক দলের প্রতি আমাদের আস্থা নেই, ক্ষমতায় গেলে করবে না, 3 জোটের রূপরেখা করে নাই, সুতরাং করে নাই যদি, এবং তারাই যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সেই দেশের ভবিষ্যৎ মানুষ এখন ওইটার জন্যই প্রস্তুত। এটা মনে রাখা দরকার। একটা দেশের মানুষ প্রস্তুত না, আমি বাংলাদেশের ভবিষ্যৎ সবচেয়ে ভালো বুঝি, আমি আগে আগে সব ঠিক করে ফেলবো, এটা কোনো দেশে হয় না। মানুষকে আগে প্রস্তুত হতে হয়। জনগোষ্ঠী যদি একটা দলকে নির্বাচিত করে এবং তারা যদি কোনো কিছু না করে, তাহলে বলে যাবে যে জনগণ এখনো প্রস্তুত না। এটা তো আমাদেরকে সেই জায়গায় নিতে হবে, সেই কাজের জায়গাটাতে নেওয়া দরকার। কিছু একটা করে ফেললাম মানে ফাঁক ফোকর দিয়ে, তারপর সেটা মনে করলাম বাংলাদেশটাকে বদলে দিবে, এগুলো হচ্ছে শিশু সুলভ চিন্তা ভাবনা। এইগুলো নিয়ে সাথে আমরা একমত নই। আমি আগে এইভাবে কথা বলিনি, কিন্তু আজকে থেকে ভাবেছি যে আজকাল কথাবার্তা খুব স্ট্রেট কাট বলা দরকার। অনেক রাজনীতিতে বাগাড়ম্বর জমেছে, বাগাড়ম্বরের বিরুদ্ধে কথা বলা দরকার। আচ্ছা, শেষ আমি এখানে আসি। এখানে কতগুলো আলোচনা উঠেছে, মানসিকতা বদলাতে হবে। দেখুন, বাংলাদেশের মানুষের মানসিকতা বদলেছে। না বদলালে 1600 মানুষ এভাবে গুলির সামনে দাঁড়াতো না, 30,000-এর উপরে গুরুতর আহত হতো না, হাজার হাজার চোখ বন্ধ হতো না। মানসিকতার এটা একটা বদলের পরিষ্কার মানে যাকে বলে কি বলবেন এটাকে, মানে এটার একটা প্রমাণ। কিন্তু একই সাথে আমরা যদি বলি যে আমরা কি আবার এই 6 মাসে চুরি হতে দেখছি না, ঘুষ দেখছি না, আইন ভঙ্গ করতে দেখছি না, ট্রাফিক ব্যবস্থাপনা অব্যবস্থাপনা দেখছি না, ওরে ল্যাং মারা দেখছি না, সবই দেখছি। যা যা আমরা দেখেছি তাই দেখেছি। তাহলে আমরা কি আসলে কোনো মানসিকতা বদল ঘটেনি? দুইয়ের মধ্যে পার্থক্যের জায়গাটা করা দরকার। মানসিকতার বদল যে আমাদের এখানে ঘটে বড় ঘটনাগুলোতে আমরা দেখি, কিন্তু ছোট লেভেলে ব্যক্তিগত পর্যায়ে মানসিকতার বদল ঘটতে গেলে সিস্টেমের মধ্যে পরিবর্তন আসতে হবে। আমি যদি দেখি যে আমি আইন ফলো করতে গিয়ে সবার পিছনে থাকবো, সেখানে আইন ফলো করবে না। বাংলাদেশের মানুষ, সিঙ্গাপুর, জাপান উদাহরণ আমাদের হক ভাই দিয়েছেন। আর এই ক্যান্টনমেন্টের বাইরে দেখেন না, আপনি জাহাঙ্গীর গেট দিয়ে ভিতরে ঢুকলে রাস্তাঘাট ঠিক হয়ে যায়। আর বলতে পারেন ওখানে ট্রাফিক কম, ওখানে ব্যবস্থাপনা আছে বলেই আইনটা আপনি মানেন, ব্যবস্থাপনা নাই বলে আপনি আইনটা মানেন না। এটাই তো খুব পরিষ্কার হিসাব। এখন আমাদের প্রথমত পরিবর্তনটা ডিম আগে না মুরগি আগে তর্ক না করে বাংলাদেশের মানুষ মানসিকতা পরিবর্তনের নানান প্রমাণ ইঙ্গিত সবই দিয়েছে। আমাদের প্রয়োজন এখন সিস্টেমিক পরিবর্তন করা, আইনগত পরিবর্তন করা, যাতে করে একেবারে ব্যক্তি পর্যায়ে মানসিকতার বদল ঘটে। একটা সিস্টেম যদি তৈরি হয় তাহলে ব্যক্তি পর্যায়ে সে ওই সিস্টেমের অনুগত হতে বাধ্য হবে। ফলে রাষ্ট্রে আগে পরিবর্তন আনতে হয়। ব্যক্তি মানুষ বদলে 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 একদিন রাষ্ট্র বদলে ফেলবে, এটার একটা রেসিপ্রসিটি আছে, অবশ্যই রেসিপ্রসিটি আছে। কিন্তু আমি যদি এখন এই মুহূর্তের কাজ ধরি, ব্যক্তি মানুষের বদলের মধ্যে দিয়ে অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানের পরে সিস্টেমিক চেঞ্জ দরকার, সেটা আরো গভীরতর পরিবর্তন আনবে। সুতরাং এই জায়গাতে আমাদের কতগুলো চেঞ্জের জায়গা দরকার। আপনারা যে কথাগুলো বলেছেন, আমি ধরে নিতে পারি যে সাংবিধানিক অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, ন্যায়পালের পদ যদিও সেটা তৈরি করা হয়নি, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক অডিটর জেনারেলের পোস্ট, মানবাধিকার কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, এইগুলোকে এমনকি অ্যাটর্নি জেনারেলের পোস্ট, এগুলো সবই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এখন সাংবিধানিক জায়গা থেকে এগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ডিক্লেয়ার করা দরকার, কারণ এগুলো জনসাধারণের স্বার্থ রক্ষার পোস্ট। এর মধ্যে সরকারের ভূমিকা আছে, যেমন অ্যাটর্নি জেনারেলের সরকার না থাকলে সরকার মনে করে যে
সে কিভাবে আসলে টিকবে। সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু বাকি পোস্টগুলো সরাসরি সরকারকে একটা জবাবদিহিতায় রাখার, সরকারের সাথে একটা কি বলে যে তার একটা এমন একটা সম্পর্ক যে সম্পর্কে জবাবদিহিতার জায়গা আছে, এইটার সাথে সরাসরি যুক্ত। সেক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কারভাবে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব করেছি, এটা আমরা লড়াই করেছি দীর্ঘদিন ধরে, যে এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার কর্তৃপক্ষ বদলাতে হবে। ওইসব রাষ্ট্রপতির আলোচনাটা এই সংবিধান থেকে তোলার কোনো মানেই হয় না। বাংলাদেশের সমস্ত নিয়োগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ দেয়। খোদ প্রধানমন্ত্রীর নিয়োগটাও কার্যত আসলে তার উপর নির্ভর করে না, ওইটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক যে হয় সেটার উপরে। সুতরাং চিফ জাস্টিসের পদ রাষ্ট্রপতি দেন, এটা ঠিক না, এটা প্রধানমন্ত্রী বলেন সে কারণে দেন। সুতরাং বাংলাদেশের যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচিত হয় তার আলাদা কোনো সে নাই। এটা ধরেই আমাদের কোনো এখন পর্যন্ত হবে না। আমাদের জায়গায় যেতে হবে যে যেটা সরাসরি ঘটবে, মানে পাওয়ার পার্টি এবং অপোজিশনের মধ্যে কোনো কনসেনসাস হচ্ছে কিনা। যদি সেটা না হয়, বাকি আলোচনা মানে যদি লক্ষ্য থাকে যে আমি একটা এগ্রেসিভ ক্যাপিটালিজম, এগ্রেসিভ পুঁজির রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে পুঁজির কর্তৃত্ব কায়েম করব, তখন আমি সর্বলেভেলে সবচেয়ে 2 নম্বর অযোগ্য লোকটাকে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে আমার এই লুটপাটটা সুবিধাজনক হয়। শেখ হাসিনা $238 বিলিয়ন চুরি করেছেন বলে শ্বেতপত্র কমিটি বলেছে। তো এই 238 বিলিয়ন, $460 বিলিয়ন জিডিপি যেটার ইনফ্লেটেড, সেইটারই যদি $238 বিলিয়ন চুরি হয়ে যায়, পাচার হয়ে যায়, তাহলে সে দেশে অর্থনীতি কিছু নাই। এই টাকা চুরি করার জন্য তো সর্বস্তরে মোসাহেব, অযোগ্য 2 নম্বর লোক দরকার। সেটা সব ধরনের আইনি পরিবর্তন ঘটবে। এখন আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে মানে অপোজিশন এবং পাওয়ারের মধ্যে কনসেনসাস। সেইটা যদি তৈরি হয়, বাংলাদেশের মতো ডেমোক্রেসিতে, ভারতের মতো ডেমোক্রেসিতে ন্যায়পাল এবং নির্বাচন কমিশনে এই জায়গায় এসছে। ন্যায়পাল আন্দোলনের মধ্যে দিয়ে এসছে যে একটা কনস্টিটিউশনাল কমিশন, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিসের সমন্বয়ে ন্যায়পাল নিয়োগ হবে। তারপরে সেটার রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন এইভাবে নিয়োগ দিতে হবে, যদিও বিজেপি সরকার ওই চিফ জাস্টিসের জায়গায় ইউনিয়ন মিনিস্টার এনে তারা সাংবিধানিক কমিশনের ফরমেশনটা বদলেছে।